আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ। প্রাচ্য পাশ্চাত্যে সেতু বন্ধন হিসেবে ভবিষ্যতে কাজ করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন। রাজস্ব আয় বাড়াতে নভেম্বর জুড়ে সারা দেশে কর মেলা। সরকারি কর্মকর্তারা কর দেবেন সচিবালয় এবং অফিসার্স ক্লাবে। মানব পাচার আইনের অপপ্রয়োগ জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব, বিএমইটিকে তদন্তের দায়িত্ব। এবং গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা ডাকসুর সাবেক ভিপি নূরের, আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে মিছিলে বাধা দেয়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ বলছে আত্মরক্ষার্থে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে তারা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। মিছিল নিয়ে কাকরাইলের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এরপরই বাধে সংঘর্ষ, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। নাইটাঙ্গেল মোড়ের মূল সড়ক ছেড়ে নেতাকর্মীরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে, টিয়ার সেল আর রাবার বুলেট ছুড়ে পাল্টা জবাব দেয় পুলিশ। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বেশ কিছু নেতাকর্মী আহত ও পুলিশের হাতে আটক হন। মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে, আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এর জন্য পুলিশকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন। এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পার্টি অফিসের সামনে খোলা ট্রাককে মঞ্চ বানিয়ে সমাবেশ করে বিএনপি নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। আপনারা আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা পরিকল্পিতভাবে এই হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, এমনকি মুসলিম সম্প্রদায়ের উপর তারা আঘাত এনেছে। অবিলম্বে পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। বিএনপি নেতারা অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা বঞ্চিত করে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। বেগম খালেদা জিয়ার একটি অপারেশন, আজকে তার চিকিৎসা নাই, ঢুকে মরছে। জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অপপ্রচারী দলটির শেষ আশ্রয়স্থল। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় বিএনপি তাদের পাশে না দাঁড়িয়ে এখন ঘটনাস্থল পরিদর্শন করে দলীয়ভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, অপপ্রচারই তাদের শেষ আশ্রয়স্থল। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি, অথচ এখন প্রায় 2 সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। এটা অনেকটা লোক দেখানো ঘটনা। আগামীতে বাংলাদেশ প্রাচ্য পাশ্চাত্যের যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ওই অঞ্চলের দেশগুলোর বাজার ধরতে পারলে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ।
enabling new businesses. দেশে ও বিদেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়েছে 38টি দেশের 271টি সহ মোট 552টি ব্যবসা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সামিটে অবকাঠামো, তথ্য প্রযুক্তি, পাটজাত পণ্য সহ 9টি সম্ভাবনাময় খাতকে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে তুলে ধরছে বাংলাদেশ। গণভবন থেকে ভার্চুয়ালি 7 দিনব্যাপী এ সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার মধ্যেও ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে চেষ্টা করছে সরকার। দেশে তরুণ ও নারী উদ্যোক্তা তৈরির পাশাপাশি বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের যারা তরুণ সম্প্রদায় তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া, তাদের দিয়ে উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা, সেই সাথে সাথে মেয়েদেরকেও, আমাদের নারী সমাজকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিদেশে নতুন বাজার ধরতে দক্ষিণ এশিয়া ও প্রাচ্যের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরও প্রসার করতে সহায়তা করবে। কিন্তু সেই সাথে সাথে আমি এও বলবো, নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। বাণিজ্যিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে বিশ্ববাজারে নতুন দ্বার উন্মোচনে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12 কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী 11 নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনব্যাপী তথ্য প্রযুক্তি অলিম্পিক WCIT 2021। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব ধরনের বৈষম্য দূর করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সরকার। সম্মেলনের বিভিন্ন সেমিনারে অংশ নেবেন তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের বিভিন্ন সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, এমনকি বিচারিক ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য আইসিটিকে শক্তিশালী একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। অপরদিকে বাংলাদেশকে একটি শ্রমনির্ভর অর্থনীতির দেশ থেকে একটি প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করার জন্য আমরা আইসিটিকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। রাজস্ব আয় বাড়াতে নভেম্বর মাস জুড়ে সারা দেশে অনুষ্ঠিত হবে কর মেলা। 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে কর সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মনিম। এবার প্রথমবারের মতো সরকারি কর্মকর্তারা সচিবালয় এবং অফিসার্স ক্লাবে কর দাখিলের সুযোগ পাচ্ছেন। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা সংক্রমণের কারণে এবছরও কেন্দ্রীয়ভাবে আয়কর মেলা হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী প্রতিটি কর অঞ্চল ও সার্কেলে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন করদাতারা। আর কর অফিসেই ইটিআই নিবন্ধন, টাকা জমা, রিটার্ন দাখিল সহ অন্যান্য সেবাও পাওয়া যাবে। এছাড়াও কর অঞ্চলগুলোতে বিশেষ বুথে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। দেশব্যাপী 31টি কর অঞ্চলের মোট 649টি সার্কেলে নভেম্বর 1 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে এবং রিটার্ন দাখিলকারীদের যত ধরনের সহযোগিতা আছে সেটা করা হবে। সরকারি কর্মজীবীরা 14 নভেম্বর পর্যন্ত সচিবালয় ও অফিসার্স ক্লাবে কর প্রদান করতে পারবেন। আর 9 ও 10 নভেম্বর সেনা মালঞ্চে কর সেবা পাবেন 3 বাহিনীর সদস্যরা। নতুন রেজিস্ট্রেশন করার করদাতার সংখ্যা, সেই সংখ্যাটি গত 1 বছরের গ্রোথ আমাদের 26% এবং আমরা চেষ্টা করছি এই গ্রোথটা সামনের দিকে অব্যাহত রাখতে, এবং এই গ্রোথটি যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটি অনেক উন্নতি ঘটবে।
অটোমেশনের যে কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে আমরা কর প্রদান গ্রাহকের জন্য অথবা করদাতাদের জন্য কর প্রদান সহজ করতে পারবো, ঝামেলামুক্ত করতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর মেলার শেষের দিকে 24শে নভেম্বর সর্বোচ্চ করদাতা 141 জনকে ট্যাক্স কার্ড প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইন গেম ফ্রি ফায়ার পুনরায় দেশে চালু করতে নির্মাতার প্রতিষ্ঠান গেরেনার পক্ষভুক্তির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে দেশে তাদের কর্মী নিয়োগের প্রক্রিয়া সন্দেহজনক বলেও মন্তব্য করেন আদালত। মঙ্গলবার এই বিষয়ে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। গারেনা অনলাইন প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটি, সেই কোম্পানিটি বাংলাদেশে কোনো ইনকর্পোরেটেড কোম্পানি নয় এবং বাংলাদেশে তাদের কোনো আইনগতভাবে কোনো বিজনেস প্রতিষ্ঠান নেই। কাজেই এই বাংলাদেশের যে রিট জুরিসডিকশনে তাদের অন্তর্ভুক্তি হওয়ার জন্য আইনগতভাবে কোনো অধিকার নেই, অর্থাৎ এই মামলাতে পক্ষভুক্তির হওয়ার তাদের কোনো সুযোগ নেই। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনকে জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া অপর 2 আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এদিন পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের মূল বিচারক KM ইমরুল কায়েস ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণের জন্য ভারপ্রাপ্ত বিচারক আগামী 15 নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। মানব পাচার আইনের অপপ্রয়োগ জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে প্রবাসী কর্মীর সুরক্ষা ও জনশক্তি রপ্তানি ব্যবস্থাপনায় মানব পাচার আইনের পরিবর্তে অভিবাসন আইনেই সুফল আসে বেশি। এজন্য রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET-কে তদন্তের দায়িত্ব দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনা বিপর্যয়ে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন অর্থনীতিতে প্রাণশক্তি সঞ্চার করেছে অভিবাসন খাত। এই খাতের উন্নয়নে অভিবাসন আইন করা হয় 2013 সালে। তবে 2012 সালে প্রণয়ন করা মানব পাচার আইনের কয়েকটি ধারার অস্পষ্টতা ও অপপ্রয়োগে সংকটে পড়েন এই খাতের ব্যবসায়ীরা, যার ফলে বিদেশে বৈধভাবে লোক পাঠানোর পরও হয়রানির অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর। যদি কোনো রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে নিয়ম অনুমতি নিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মী প্রেরণ করে, কেউ কেউ কখনো কখনো দেখা যাচ্ছে যে কর্মীর অভিযোগ বা অন্য কোনো কারণের জন্য তারা এই মানব পাচারের আইনের মামলায় তারা জড়িয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সেই সাংঘর্ষিক অবস্থার কারণের জন্য কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। বিদেশে যে কোনো অসুবিধায় পড়লে সেটি হচ্ছে অভিবাসন আইনে মামলা করা, শাস্তি দেওয়ার বিধান থাকা সত্ত্বেও জোর করে যাকে পাঠানো হয়নি, তাকে জোর জবরদস্তিমূলক আইনের অধীনে মামলা হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছিল। এটি হচ্ছে রিক্রুটিং এজেন্টগণ একটু ভীত সন্ত্রস্ত হয়েছে। বিষয়টি আমলে নিয়ে প্রবাসী, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় গত 21 অক্টোবর। মানব পাচার আইনে হয়রানি না করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET-কে। যদি মামলাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইনের অধীনে হয়, সে শাস্তিও হয়, যিনি ক্ষতিগ্রস্ত তাকে ক্ষতিপূরণ দেওয়ারও সুযোগ থাকে। সুতরাং এই আইনটি অধিকতর ফলপ্রসূ বলে আমি মনে করি। প্রায় 6 থেকে 7 হাজার মানব পাচারের মামলা আছে, তার মধ্যে 100টি রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে হয়েছে। আমরা একটি সলিউশনের প্রস্তাব করেছিলাম, যদি কোনো মানব পাচারের অভিযোগ বা কোনো মামলা কোনো রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে সেটার একটা প্রাইমা ফেসি তদন্ত BMET বা মন্ত্রণালয় করবেন। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক ভূমিকার তাগিদ দেন জনশক্তি রপ্তানি বিশ্লেষকরা। যদি অভিবাসী আইনে বৈধভাবে কর্মী প্রেরণ করার পরে যদি সেই কর্মীদেরকে কোনো অভিযোগ থেকে থাকে, সেই অনুযায়ী বিচার হয়, মানব পাচার আইনে নয়, তাহলে এই যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের বাস্তবায়ন ঘটলেই কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর স্বস্তি আসবে। সংশ্লিষ্টদের আশা, আইনি জটিলতা নিরসন হলে আরও এগিয়ে যাবে অভিবাসন খাত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কঠোর নজরদারির পরও রোহিঙ্গা ক্যাম্পগুলোয় অপ্রীতিকর ঘটনা না ঘটার নিশ্চয়তা দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয় রিপোর্টার্স ফোরামের সংলাপে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে নানা ধরনের মানুষ এবং প্রতিষ্ঠান বিভিন্ন স্বার্থে কাজ করায় বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতের ঘটনা ঘটে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপি জামাত জড়িত থাকার তথ্য সরকারের কাছে রয়েছে, তবে পুরোপুরি নিশ্চিত হয়ে এ বিষয় বলা যাবে। এছাড়া এসব ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলেও পার পাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা চাই, রোহিঙ্গারা ভালো থাকুক, তারা খুব তাড়াতাড়ি তাদের দেশে ফিরে যাক। অসুবিধাটা কোথায় সেটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন। আমাদের আমরা এইটা বলতে পারি, উই লেফট নো স্টোন আনটার্ন টু সলভ দিস প্রবলেম, কিন্তু আমরা কোনো জায়গায় এখনও সক্ষম হইনি বলেই আমরা এখনও এদেরকে পাঠাতে পারিনি। তা আমরা মনে করি যে কোনো সময় তারা বের হবে। নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল। এ সময় আদালতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। এদিকে এই ঘটনায় আরও 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করা 2500 টাকা। পুলিশ সুপার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ফয়সাল ইনাম কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদিন নাহির আদালতে হাজির করা হয়। পরে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে 164 ধারা আরো 14 জনের নাম, টোটাল 15 জন বিএনপি নেতাকর্মীর নামে সে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতায় বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করে। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে যারা কাজ করেছে তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় জানান হাসান মাহমুদ। এই হামলার নীল নকশা এবং ষড়যন্ত্র লন্ডনে বসে করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এই ঘটনাগুলো ঘটিয়েছে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। এই পরিকল্পনা করে দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে। আমরা দেখেছেন না, বিএনপি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ডাকসুর সাবেক ভিপি নূর। এই দলের আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়াকে। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে চায় গণ অধিকার পরিষদ। দাবি জানায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসার পর এবার সরাসরি রাজনীতিতে নামলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ নামের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন তিনি। 6 মাসের জন্য 83 সদস্যের কমিটি করা হয়েছে। দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর। আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলের নাম ঠিক হয়েছে গণ অধিকার পরিষদ এবং স্লোগান ঠিক করা হয়েছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। 50 বছরেও আমরা সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি নাই। আজকে আমরা বর্তমান এমন একটা সময় শাসনকাল অতিক্রান্ত করছি যেখানে মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকারের মতো অধিকারগুলো মানুষের হারিয়ে গেছে বলতে গেলে। আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই, বা জাতিসংঘের পরিচালিত একটা নির্বাচনের ব্যবস্থা আমরা চাই। আর কার সাথে জোট হবে সেটা তখনকার পরিস্থিতি দেখে আমরা ঠিক করব। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের নিবন্ধন, সব আসনে প্রার্থী দেওয়া সহ 21 দফা কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদের নেতারা। কোনো ব্যক্তি 2 মেয়াদের অধিক সরকার প্রধান কিংবা 5 মেয়াদের অধিক দলীয় প্রধান বা অন্য কোনো পদ বা একাধিক পদে মিলিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। নিশ্চয়ই আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার কথা চিন্তা করব। সরাসরি দলে না থাকলেও একে সমর্থন জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি সমর্থন করি, সেই কারণে আমি মনে করেছি যে আজকে এই নতুন উদ্যোগকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি। গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বলে জানান দলের নেতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনায় একদিনে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ২৭৬ জন, শনাক্তের হার ১.৪৪%। স্বাস্থ্য দপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭,৮৩৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫,৬৮,২৫৭। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫,৩২,১৮০ জন। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ১ জন নারী। এ সময় সর্বোচ্চ চট্টগ্রাম এবং খুলনায় মারা গেছেন ২ জন করে, আর রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন। রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিআইডি এবং দুদকের তদন্ত চলবে। পীর দিল্লুর এবং তার প্রতিষ্ঠানের সম্পদের উৎস এবং তার পৃষ্ঠপোষকতায় কোনো জঙ্গি সংগঠন আছে কিনা তা খতিয়ে দেখতে আদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। তদন্তের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে করা আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে তদন্তে আর কোনো বাধা নেই। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইনাম আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। ২২ দিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা শুরু হয়েছে সারা দেশে। গত রাত ১২টার পর গভীর সাগরের উদ্দেশ্যে যাত্রা করেন জেলেরা। সাগরে ৫ থেকে ৭ দিন মাছ ধরার পর তারা ঘাটে ফিরলে হাটবাজারে শুরু হবে ইলিশ বেচাকেনা। জেলেরা বলছেন, এই পরিস্থিতিতে জলদস্যু ও বনদস্যুদের তৎপরতা বেড়ে যায়। তাই কোস্টগার্ড ও নৌ পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। চলতি বছর ইলিশের প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, বেচাকেনা ও বিনিময় নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর পল্লবী থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া কর্ণফুলী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে প্রতিষ্ঠানের মালিক ও মূল হোতা জসিম উদ্দিনকে গ্রেফতার করা যায়নি। কর্ণফুলী মাল্টিপারপাসের অ্যাকাউন্টে অন্তত ১০০ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে মাত্র ৮০ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে র্যাব। তারা সমিতির নামে ব্যাংকের অনুমোদন ব্যতীতই তথাকথিত ডিপিএস তারা করছে এবং এর মাধ্যমে তারা সাধারণ হতদরিদ্র মানুষ, বিশেষ করে গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, নিম্নবিত্তের মানুষকে প্রতারিত করছে। নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলো বালিতে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে। দুপুরে এই ঘটনা ঘটে। সদর মডেল থানা পুলিশ জানায়, ইউপি নির্বাচনে এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু এবং অ্যাডভোকেট আসাদুল্লাহ। সেখানে দেলোয়ার হোসেন দীপু দলীয় মনোনয়ন পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আসাদুল্লাহ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে দলীয় চাপে আসাদুল্লাহ মনোনয়ন প্রত্যাহার করে নেন। এই খবরে দীপুর সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের মোহরার অংশে যানবাহন এবং মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মদিনা হোটেলের সামনে ফ্লাইওভারের একটি পিলারের ওপরের অংশে পুরোটো ফাটল দেখতে পাওয়া যায়। চাঁদগাঁও থানার ওসি জানান, মোহরার অংশ দিয়ে যানবাহন ওঠা নামা আপাতত বন্ধ রাখা হয়েছে। এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে ১৭ জন নিহতের ঘটনা ঘটেছিল। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। করোনা, অতিমারি ও ঘূর্ণিঝড় আম্পানের মতো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসী নজর কেড়েছে বলেও জানান তিনি। রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান এবং উদ্ধার বিষয়ক ৩ দিনের অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এবারের অনুশীলনে ২৩টি দেশের ১৪৭টি সংস্থার ৩০০রও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে। আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়েছে লালমনিরহাটের তিস্তা নদী পাড়ের অনেক গ্রাম। এবার বন্যার আগাম সতর্ক বার্তা না পাওয়ায় দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি নিতে পারেনি তারা।
ফলে ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে অসন্তোষে রয়েছে স্থানীয় সংসদ সদস্য ও মানুষদের মাঝে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলছেন, এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আগাম সতর্ক বার্তা দেওয়ার উদ্যোগ নেবেন তারা। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আগামীতে আরো সতর্ক থাকতে হবে, যাতে আমরা সঠিক সময়ে আগাম সতর্কবার্তা দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে পারি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নগদ DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব ও মিথ্যা তথ্য থেকে গণমাধ্যমকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবাদপত্র ও অনলাইন ক্যাটাগরিতে 13 জন এবং টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে 9 জন সহ মোট 22 জনকে সেরা রিপোর্টিং পুরস্কার দেয়া হয়। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বা অনলাইনে পোস্ট দিয়ে অনেক ধরনের নাশকতা, সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে। কাজে সেগুলো থেকে আমরা কিভাবে মানুষকে, সমাজকে সুরক্ষিত রাখতে পারি সে বিষয়গুলো নিয়েও আমাদের ভাবতে হবে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির ওপর দোষ চাপিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কাকরাইলে IDEB মিলনায়তনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, সরকার এবং বিদেশি শক্তির ষড়যন্ত্রে পূজা মণ্ডপে হামলা হয়েছে। অবিলম্বে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিও জানান অলি আহমেদ। বিএনপিকে দোষারোপ করে আপনারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। আপনারা হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। হিন্দুরা ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছে এটা সরকার দ্বারা হয়েছে। সরকার যদি এটাতে সুযোগ না দিত এটা কখনো হতো না। বিদেশি ষড়যন্ত্র যদি না থাকে এটা কখনো সংগঠিত হতো না। সরকারের ষড়যন্ত্র, বিদেশিদের ষড়যন্ত্রের ফসল হলো দুর্গাপূজার এই ধরনের লঙ্কা কাণ্ড। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নভেম্বরের শুরুতে কারনেট বা পর্যটন সুবিধায় আনা 113টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ভালো দাম না পাওয়ায় এর আগে চেষ্টা করেও এসব গাড়ি বেচতে পারেনি কর্তৃপক্ষ। তাই এবার বিশেষ নিলামের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দর কারশেডে পড়ে থাকা এমন 34টি গাড়ি এখন প্রস্তুত নিলামের অপেক্ষায়। কন্টেইনারে বন্দী আছে আরও 79টি বিলাসবহুল গাড়িও। ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালানো হচ্ছে গাড়ির এই যাবৎকালের সবচেয়ে এই বড় নিলামের। প্রায় 10 বছর আগে পর্যটন সুবিধার অপব্যবহার করে এসব গাড়ি আনে একটি চক্র, পরে খালাস হয়। কিন্তু শর্তানুযায়ী এসব গাড়ি 180 দিনের মধ্যে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও তার তোয়াক্কা না করে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়। বেশ কিছু গাড়ি আছে এখনও উদ্ধার করা যায়নি, কারণ এই গাড়ির রং পরিবর্তন করে বা বিভিন্নভাবে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এখনও চেষ্টা আছে সেগুলো উদ্ধারের জন্য। সরকারের কঠোর অবস্থানের কারণে রেঞ্জ রোভার, BMW, মার্সিডিজ ও মিৎসুবিশি সহ নামি দামি ব্র্যান্ডের এসব গাড়ি তাই পড়ে আছে বন্দরে। অবশ্য দীর্ঘদিন ব্যবহার না থাকায় এসব গাড়ি আর চলাচলের উপযোগী কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। যেভাবে মূল্য ডাটাবেজ হিসেবে কাস্টমস চাচ্ছে, এভাবে হয়তো কেউ এটা বিট করবে না। কাস্টমসের উচিত এটা একটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে, মানে এই মূল্যের নিচে আপনি বিট করতে পারবেন না। সব কিছু বিবেচনায় নিয়েই আমরা হয়তো জাতীয় রহস্য বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠাবো যে যে গাড়িগুলোর ক্ষেত্রে আমরা যৌক্তিক দাম পাবো সেগুলো যাতে বিশেষ বিবেচনায় অনুমোদন দেওয়া হয়। আমদানি নীতি আদেশের যে শর্ত সরকার চাইলে সেটি শিথিল করতে পারে। নিলামে তোলা এসব যানবাহনের মধ্যে 25টি করে BMW ও মার্সিডিজ, 26টি মিৎসুবিশি, 60টি করে ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড রোভার, 6টি লেক্সাস ও 3টি জাগুয়ার গাড়ি রয়েছে। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ।
নিজের সর্ববৃহৎ বাজার ভারত জুড়ে ভুয়া তথ্য, ছবি আর ভিডিওর ব্যাপক বিস্তারে উদ্বিগ্ন ফেসবুক কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে রীতিমতো উঠে পড়ে লেগেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। 2019 সালে ফেসবুক পেপারস শিরোনামে নিজস্ব নথি ফাঁস হয়ে যাওয়ায় এই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই নথি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। ওই বছর ফেসবুকের মাত্র 3 সপ্তাহের অ্যালগোরিদম যাচাই করে সুপারিশ সহ প্রতিবেদন দেন এক গবেষক। এতে তিনি লেখেন, 21 দিনে ফেসবুকে মৃতদেহের যত ছবির পোস্ট দেওয়া হয়েছে তত লাশ তিনি সারা জীবনে দেখেননি। মিথ্যা তথ্য আর ঘৃণা ছড়ানো জ্বালাময় কন্টেন্টের পাশাপাশি ছড়ানো হয় সহিংসতা উদযাপনের ভিডিও। যদিও ফেসবুক বলছে এসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ভুয়া তথ্য ছড়ানোর দায় নিয়েও জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুকের আয় হয়েছে $900 কোটি। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা AK ফজলুল হকের 148তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদের উদ্যোগে তার মাজার জিয়ারত এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা জানান, শেরে বাংলা তার জীবনের সর্বস্ব দিয়ে বাঙালির জন্য কাজ করে গিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ধর্মপাশা উপজেলার মহিষখলা বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার ভূমি রেদাউনুল হালিমের নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও পলিথিন জব্দ করা হয়। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়, মজুদ ও সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2 ব্যবসায়ীকে 11,000 এবং একটি বেকারিকে 1,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। এবারে স্পাহানি শেয়ারবাজার সংবাদ। টানা কয়েকদিন পতনের পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX 120 পয়েন্ট বেড়ে 7,005 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া সূচক 16 ও 30 সূচক 17 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 1,386 কোটি 91 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 376টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 340টির, কমেছে 22টি এবং অপরিবর্তিত রয়েছে 14টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 41 কোটি 76 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 300টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 245টি, কমেছে 33টি ও অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানির শেয়ার দর। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় চাইছে বাংলাদেশ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন একথা বলেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার বিকেল 4টায় আবুধাবিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ব্যাটিংটা ভালো হলেও নিজেদের ভুলেই হেরেছিল বাংলাদেশ। এই ভুলে সমালোচনা কম হয়নি। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল অধিনায়ক মাহমুদুল্লাহর। ওয়ানডে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানান লাল সবুজের দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল, ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিদ্বন্দ্বিতা করতে, ম্যাচ জিততে। ম্যাচে এটাই করার চেষ্টা করব। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ দুটি মিস না করলে হিসেবটা পাল্টেও যেতে পারত। তাতে দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের সামনে দাঁড়াতো টাইগাররা। তবে লিটনের পক্ষেই থাকছে টিম বাংলাদেশ। ক্যাচ মিস খেলারই অংশ বললেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। দলের বাইরে কি হচ্ছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কি বলছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আরো 4টি ম্যাচ আছে। কাল একটি ভালো ক্যাচ ধরলেই সবাই তাকে নিয়ে ভাবনা বদলে ফেলবে। এর আগে টি-20-তে কখনো ইংলিশদের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। প্রথম দেখায় ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলে সেটি হবে মাহমুদুল্লাহর দলের জন্য অনেক বড় পাওয়া। পরাগ আরমান, এটিএন বাংলা।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সুপার 12-এ 2 ম্যাচে প্রোটিয়াদের এটি প্রথম জয়। 144 রানের টার্গেটে নেমে মাত্র 4 রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত 10 বল হাতে রেখে 5 উইকেটে 144 রান তুলে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। মার্করাম 51 এবং ভ্যান ডার ডুসেন 43 রানে অপরাজিত থাকেন। এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাট করে 8 উইকেটে 143 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ 56 রান করেন এভিন লুইস। অধিনায়ক কায়রান পোলার্ড করেন 26 রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে জোয়াইন প্রিটোরিয়াস 17 রানে 3 উইকেট তুলে নেন। এবারে পাটেক্স খেলার খবর। এবারের ব্যালন ডি'অরের দৌড়ে লিওনেল মেসিকে ফেভারিট বলছে স্প্যানিশ দৈনিক মার্কা। মৌসুমের সেরা ফুটবলারদের নিয়ে একটি জরিপের আয়োজন করে তারা। সেখানে মেসি পেয়েছেন 34% ভোট। তারপরেই আছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা, তিনি পেয়েছেন 26%। আর 11% ভোট পেয়ে বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি তিনি। পাঠকদের ভোটে এই জরিপ পরিচালনা করে মার্কা। বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর লিন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন জার্মান প্রবাসী শিবশঙ্কর পাল। এই দৌড়ে 20,000 প্রতিযোগী অংশ নেন। এর আগে জার্মানির মিউনিখ, বার্লিন, জিউরিখ, নিউ ইয়র্ক, টোকিও, রোম, সিডনি ও নেপাল সহ বহু ম্যারাথনে অংশ নেন শিবশঙ্কর পাল। তার বাড়ি ঢাকার দোহারে। 150টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে প্রায় 60 বছর বয়সী এই দৌড়বিদের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ। প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধন হিসেবে ভবিষ্যতে কাজ করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন। রাজস্ব আয় বাড়াতে নভেম্বর জুড়ে সারা দেশে কর মেলা। সরকারি কর্মকর্তারা কর দেবেন সচিবালয় এবং অফিসার্স ক্লাবে। মানব পাচার আইনের অপপ্রয়োগ, জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব, বিএমইটিকে তদন্তের দায়িত্ব। এবং গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা ডাকসুর সাবেক ভিপি নূরের, আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।